আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এক্সেলের একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখব। তো যারা এক্সেলে শুরু থেকে কাজ শিখতে চান অথবা এক্সেলে যদি আপনি মাস্টার বা টিচারই করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নেই যে এক্সেল ফাইল কিভাবে তৈরি করা যায়। এক্সেল ফাইল মূলত দুইভাবে তৈরি করা যায়। তো তার আগে এক্সেল সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো এক্সেল যদি আপনার কম্পিউটারে ইনস্টল থাকে তাহলে তাকে বেশ তিনভাবে আমরা ওপেন করতে পারি। সেটা হচ্ছে এক নাম্বার, জাস্ট উইন্ডোজ কি প্রেস করে এখানে আমরা যদি টাইপ করি এক্সেল, এন্টার দিলেই আমাদের এক্সেল শিট ওপেন হওয়ার জন্য রেডি হবে। এই যে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, এই একভাবে। আরেকটা হলো এই যে আপনার টাস্ক বারে যদি রাখা থাকে, জাস্ট এখানে ক্লিক করলেই এক্সেল ফাইল ওপেন হওয়ার জন্য রেডি হবে। যে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমার এক্সেলটি ওপেন হবে। তো আমি যেটা চুজ করি, আমরা অলরেডি দুইভাবে দেখলাম, তিনভাবে আমি যেটা চুজ করি সেটা হচ্ছে যে জাস্ট মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে এই যে এক্সেলে আমরা ক্লিক করব। খেয়াল করছেন, এক্সেলে ক্লিক করলে আমাদের সামনে এখন সেভ করার জন্য প্রমোট করবে। জাস্ট আমরা যে কোনো একটা নাম দিব, যেমন আমি নাম দিলাম, আমার চ্যানেলের নামটাই দিচ্ছি সফটল। ওকে, এখন যদি আমরা ডাবল ইন্টার প্রেস করি তাহলে এক্সেল ফাইলটি সেভ হয়ে ওপেন হবে। খেয়াল করেন, সেভও হয়েছে, ওপেন হয়েছে। তো এক্সেল ওপেন করার পরে যা আসে তাকে বলা হয় এক্সেল ইন্টারফেস বা উইন্ডো বলতে পারেন। এখন এই যে একদম শুরুতে মাঝখানে যেটা থাকে এইটাকে আমরা বলি টাইটেল বার। একদম ডানে যেই অংশগুলো থাকে, যেমন এই যে ক্রস, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এইগুলোকে আমরা বলে থাকি কন্ট্রোল বক্স। আর উপরে টপ লেফট কর্নারে যেই অপশনটা থাকে এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে চাইলে আমরা কাস্টমাইজ করে যে কোনো টুল এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে ওপেনে ক্লিক করলাম, এই যে দেখুন চলে আসছে। এভাবে যে কোনো টুলকে আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি। আবার এখান থেকে চাইলে যে কোনো টুলকে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, এই যে কুইক অ্যাক্সেস বার থেকে আমরা রিমুভ করতে পারি। এরপরে আমাদের সামনে যেই অপশনগুলো আসে, এই যে এখান থেকে ফাইল থেকে শুরু করে এই যে লাস্ট পর্যন্ত, এই অপশনটাকে আমরা বলছি রিবন। তো রিবনে থাকে আমাদের ট্যাব। এই যে খেয়াল করুন, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। যেমন এখন এই মুহূর্তে আমার ফাইলটি আছে হোম ট্যাবে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা। মজার জিনিস হচ্ছে যে যে কোনো ট্যাবে ক্লিক করলে ওই ট্যাবের টুল গ্রুপগুলো আপনার সামনে ওপেন হবে। এই যে দেখুন হোম ট্যাবে ক্লিক করছি, তো এইগুলোকে বলা হয় টুল গ্রুপ বা হোম ট্যাবের প্রপার্টি। আপনি যে কোনো নামেই ডাকতে পারেন। এটাকে এই রিবনে যা আসলো সেটাকে আমরা কী বলবো, টুল গ্রুপ বা হোম ট্যাবের প্রপার্টি। ইনসার্টে ক্লিক করলে ঠিক এইভাবে আসবে ইনসার্টের প্রয়োজনীয় প্রপার্টিগুলো। পেজ লেআউট থেকে পেজ লেআউটের প্রয়োজনীয় প্রপার্টি আসবে। আর যেই ট্যাবটি আমার ওপেন থাকবে সেটার নিচে দেখুন একটু মার্ক হয়ে থাকবে। এটা অলরেডি বুঝতে পারছেন। এখন আরও একটি মজার জিনিস আমরা শিখি, যে কোনো ট্যাবে যদি আমরা ডাবল ক্লিক করি, অর্থাৎ ট্যাবের নামে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার টুল গ্রুপগুলো হাইড হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করলে এটা আনহাইড হবে। এই যে দেখুন আমি ডাবল ক্লিক করছি, হাইড হয়েছে। তবে এখন এক ক্লিক করলে জাস্ট এটা আসবে, আবার এই দিকে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। তাই আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের আনহাইড হবে, আবার ডাবল ক্লিক করলে হাইড হবে, অর্থাৎ ভাইস ভার্সা। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা অন্য অন্য বিষয়গুলো দেখব। সেটা হচ্ছে যে খেয়াল করুন, এক্সেলের 1 থেকে শুরু করে একদম নিচে বা ডানের শেষ পর্যন্ত এই পুরো এরিয়াটাকে বলা হয় ওয়ার্কশিট। পুরো এরিয়াটাকে ওয়ার্কশিট বা স্প্রেডশিটও বলতে পারেন। তো ওয়ার্কশিট বলা হয়। ওয়ার্কশিটে মূলত ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। খেয়াল করুন, এই যে আমরা যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সেল। আর এই যে বামে 1, 2, 3 শুরু করে একদম লাস্ট পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, এই বামের এই সংখ্যাগুলোকে বলা হয় এক একটা রো। আর উপরের এই যে ABCDEFGH দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় কলাম। যেমন মনে করুন আমি এখন আছি জাস্ট রো 1-এ, কলাম এতে। এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করে নিচের অ্যারো প্রেস করি তাহলে আমাদের একদম লাস্ট রোতে যাবে। এই যে খেয়াল করুন, তাহলে আমাদের এক্সেলে
10,48,576টি রো দেখতে পাচ্ছি। আবার কন্ট্রোল প্রেস করে উপরের অ্যারোতে প্রেস করলে একদম শুরুতে যাবে। কন্ট্রোল প্রেস করে যদি আমরা রাইট অ্যারোতে প্রেস করি তাহলে আমার একদম লাস্ট কলামে যাবে। তো মূলত আমাদের কলাম আছে 16,384টি। আবার কন্ট্রোল প্রেস করে যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে একদম শুরুতে আমার চলে আসবে, অর্থাৎ শুরুর কলামে আসবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা লাস্ট কলাম ফার্স্ট কলাম বা লাস্ট রো বা ফার্স্ট রোতে আসতে পারি। আমি আরও একবার বলছি, কন্ট্রোল প্রেস করে নিচের অ্যারো প্রেস করলে লাস্ট রোতে যাবে, কন্ট্রোল প্রেস করে উপরের অ্যারোতে প্রেস করলে ফার্স্ট রোতে আসবে, আবার কন্ট্রোল প্রেস করে রাইট অ্যারোতে প্রেস করলে লাস্ট কলামে যাবে, আবার কন্ট্রোল প্রেস করে লেফট অ্যারোতে প্রেস করলে ফার্স্ট কলামে চলে আসবে। আচ্ছা, এখন কার্সর যেটাতে থাকে, এই যে দেখুন যেইটাতে আমরা ক্লিক করছি এইটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। তাহলে আমার এখন অ্যাক্টিভ সেল এইটা। তো প্রত্যেকটা সেলেরই একটা নাম আছে। আমরা যে কোনো সেলে ক্লিক করলে মূলত একটু খেয়াল করবেন, এই যে এখন আমি ক্লিক করছি F এবং 6, তাহলে এই সেলটার নাম হবে F6। খেয়াল করছেন? আমি এখানে ক্লিক করছি, বলুন তো কী হবে? D14। আমি যদি এখানে ক্লিক করি, এবার বলুন তো এই সেলটির নাম কি? M। এই যে দেখুন এখানে সিলেক্ট হয়ে আছে M6। মজার জিনিস হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলে এর নামটি আমরা এই যে টপ লেফট কর্নারে এখানে দেখতে পারবো। তার মানে আমি এখন আছি G8 সেলে। এখানে ক্লিক করছি কোন সেলে আছি বলুন তো? E8 সেলে। এখানে ক্লিক করছি E3 সেলে। তার মানে যে কোনো সেলে ক্লিক করলে সেই সেলটির নাম আমরা একদম টপ লেফট কর্নারে, যেটাকে বলা হয় নেম বক্সে দেখতে পাবো। মজার জিনিস হচ্ছে যে আমরা ক্লিক করে ড্র্যাগ করে একাধিক সেলকে সিলেক্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমার প্রথম সেলটি অ্যাক্টিভ হয়ে থাকবে। দেখুন এইগুলো কিন্তু আমার গ্রে হয়ে আছে, কিন্তু এইটা হোয়াইট হয়ে আছে। তবে এর অর্থ হচ্ছে যে এইটা আমাদের অ্যাক্টিভ সেল। আর এই সেলটির নাম এখানে দেখাবে, এই যে দেখুন G9। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে দেখুন E7। আমরা চাইলে এই সবগুলো সেলের, খেয়াল করুন, আমরা এইভাবে সিলেক্ট করে এই সেলগুলোর নাম আমরা দিয়ে দিতে পারবো। আমরা একটু পরে এই বিষয়টি দেখব। আমরা যে কোনো রোর নামের উপর ক্লিক করলে ওই রোটি সিলেক্ট হবে। এই যে দেখুন আমরা এখানে ক্লিক করছি, এই পুরো রো আমার সিলেক্ট হয়েছে যে কোনো নামের উপরে। একইভাবে যে কোনো কলামের উপরে নামে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো কলামটি আমার সিলেক্ট হবে। খেয়াল করছেন? এই যে দেখুন পুরো কলামটি আমার সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি যে কোনো কলামের নামে ক্লিক করে ড্র্যাগ করি সামনের দিকে, তাহলে যতদূর পর্যন্ত ড্র্যাগ করব ততদূর পর্যন্ত ততগুলো কলাম সিলেক্ট হবে। আবার বামে ড্র্যাগ করলে ততগুলো কলাম ডিসিলেক্ট হতে থাকবে। খেয়াল করছেন? আমি কিন্তু এখনও ছেড়ে দেই নাই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি এখন যদি ছেড়ে দিই তাহলে এটা ড্রপ হলো, অর্থাৎ সবগুলো কলাম আমার সিলেক্ট হয়েছে। একইভাবে আমরা যদি বামের যে কোনো রোতে ক্লিক করে নিচের দিকে টানতে থাকি তাহলে আমাদের যত দূর টানবো ততগুলো রো আমাদের সিলেক্ট হতে থাকবে। যে দেখুন এখন 14 রো বা 10 রো আমার সিলেক্ট হয়েছে। আমি যদি এখন ছেড়ে দেই, এই যে আরেকবার দেখুন আবার উপরের দিকে গেলে ডিসিলেক্ট হতে থাকবে। খেয়াল করছেন? আমি এখনও ছেড়ে দেই নাই। এই যে দেখুন আমার 8টি রো সিলেক্ট হয়েছে, সবগুলো রো সিলেক্ট হয়েছে। আমরা যদি একদম নিচের দিকে যাই তাহলে নিচে এবং এই যে ডানে আমরা দুইটি স্ক্রল বার পাবো। এই যে দেখুন একটা স্ক্রল বার, একটা স্ক্রল বার। আমরা এক্সেল ওপেন করার পরে আমরা যা পাই, আমরা তো এটাকে বলছি ওয়ার্কশিট, তবে এই ওয়ার্কশিট অনেকগুলো মিলে আমার হতে পারে। এই যে খেয়াল করুন এইটা হলো আমার শিট 1, এটা এক একটা শিট হতে পারে। যেমন এটার নাম আছে শিট 1। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে এই রকম শিট 1-এর মতো আমার আরও শিট তৈরি হতে থাকবে, যেগুলোর নাম সে অটো দিচ্ছে শিট 2। যে দেখুন এটা হচ্ছে শিট 3, এটা হলো শিট 4। আমরা চাইলে এগুলোকে রিনেম করতে পারি, জাস্ট রাইট ক্লিক করে রিনেমে ক্লিক। আমি সাপোজ নাম দিলাম এটাকে রাইট ক্লিক করে এই যে রিনেমে ক্লিক, আমি এটার নাম দিলাম AB। তো এইভাবে ইচ্ছা মতো নাম দেওয়া যাবে। আবার যে কোনো শিটকে আমরা চাইলে রাইট ক্লিক করে যে ডিলেটে ক্লিক করে ডিলিট করতে পারবো। এই যে দেখুন আমি ডিলিট করে দিছি। খেয়াল করছেন? এখন আমার শুধু একটি শিট আছে। তো এইভাবে আমরা একাধিক শিট তৈরি করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো। যেমন আমি এই শিটটি ডিলিট করব, যে কোনো পজিশনের যে কোনো শিটকে আমরা ডিলিট করতে পারবো। একদম নিচে যেটা থাকে এইটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে অনেক সময় রেডি লেখা থাকে, সেই সাথে এই যে দেখুন এই দিকে বিভিন্ন রকম ভিউ আমাদের থাকবে। এটা হচ্ছে পেজ লেআউট ভিউ, এটাতে ক্লিক করলে এরকম আসবে। আবার এটাতে ক্লিক করলে আমাদের নর্মাল ভিউ আসবে। খেয়াল করছেন? এটাতে ক্লিক করলে
আমাদের এরকম দেখতে পাচ্ছি। তো কোনো কারণে এইসব জায়গায় ক্লিক লেগে যদি আমাদের এলোমেলো হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এটাকে ঠিক করে নেব। যেমন এখন আসলাম নর্মাল নর্মাল ভিউতে। আর এই জায়গায় যেই এটা দেখতে পাচ্ছি আমরা স্লাইডার, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের শিটকে জুম ইন জুম আউট করতে পারবো। দেখছেন, জুম ইন জুম আউট করা যাবে। ঠিক আছে, আমি বলতো 100%-এ রেখে দিলাম। একদম উপরে বামে এইটা ফাইল, এখানে ক্লিক করে আমরা সেভ অ্যাজ বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো, প্রিন্ট বিভিন্ন কাজ করতে পারবো। আবার এখানে ক্লিক করলে এটা আমাদের শিটে ফেরত আসবে। এই যে আমরা এটাকে বলছিলাম নেম বক্সের ডানেই যেই অপশনটা থাকে, এই যে এফএক্স, এটা হচ্ছে ফর্মুলা বার বলা হয় এটাকে। মূলত যে কোনো ফর্মুলা বা যে কোনো কিছু আমরা টাইপ করলে এটা এখানে চলে আসে। ঠিক আছে, সেলের মধ্যে কিছু করলেই সেই বিষয়টি এখানে চলে আসে। আর এই যে এফএক্স দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারবো সরাসরি। যাই হোক, এগুলো আমরা ধীরে ধীরে সবই দেখব। আমরা যদি যে কোনো কলামে ক্লিক করে কন্ট্রোল ধরে মাঝখানের অন্য যে কোনো কলামে ক্লিক করি তাহলে সেই কলামটি আমাদের সিলেক্ট হবে। যে দেখুন আমি কন্ট্রোল ধরে আছি, সিলেক্ট হচ্ছে। একইভাবে আমরা কন্ট্রোল ধরে রাখলে আমরা এই যে রোগুলোকেও একের পর এক সিলেক্ট করতে পারবো। আবার ফাঁকা জায়গায় ক্লিক করে আমার সিলেকশন চলে যাবে। খেয়াল করুন, আমি এই রোতে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে, এটাতে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে, এটাতে ক্লিক করলাম, সিলেক্ট হলো। এখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করলে চলে যাবে। আমি এই কলাম সিলেক্ট করলাম, সাথে সি কলাম। এক্ষেত্রে কী করতে হবে, আমাদের কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। এখন আমরা যেই বিষয়টি দেখব, যে কোনো কিছু টাইপ করি তো শুরুতেই আমাদের ওয়ার্কশিটটিকে আমরা একটু স্টাইল করে নেই। সাধারণত এই স্টাইলটা আমি পছন্দ করি। পুরো ওয়ার্কশিট যে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে, তবে সেক্ষেত্রে ঝামেলা আছে যে আপনার লেখার সিকোয়েন্স থাকলে শুধু ওইটুকুই সিলেক্ট করবে। আর যদি আমরা এই জায়গায় যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে পুরো ওয়ার্কশিট সবসময় সিলেক্ট হয়ে যাবে। যে খেয়াল করুন, আমি এখানে ক্লিক করছি, পুরো ওয়ার্কশিট সিলেক্ট হয়েছে। যেমন মনে করুন আমি এখানে 1 লিখলাম, 2, 3, 4, 5, 6। এখন যদি আমরা এই জায়গায় কার্সর থেকে কন্ট্রোল এ দিই তাহলে এইটুকুই শুধু সিলেক্ট হবে। খেয়াল করছেন? কিন্তু যদি এখানে ক্লিক করি তাহলে পুরো ওয়ার্কশিট আমার সিলেক্ট হবে। আবার ফাঁকা জায়গায় কার্সর রেখে যদি কন্ট্রোল এ দিতাম তাহলে পুরোটাই সিলেক্ট হতো। তো এইরকম যে কোনো লেখার উপরে ক্লিক করে কন্ট্রোল এ দিলে ওই লেখার সাথে ওই সেলের সাথে সংযুক্ত লেখাগুলো সিলেক্ট হবে। আবার খেয়াল করুন, আমি যদি এখানে এইরকম দেই, এখানে আমি ক্লিক করে কন্ট্রোল এ দিলাম, জাস্ট সিকোয়েন্সিয়ালি যে সবগুলো ঘরে ডাটা আছে, অর্থাৎ কন্টিনিউটি যেই ঘরগুলোতে বজায় আছে সেইগুলোই সিলেক্ট হবে। এটা কিন্তু হয় নাই, এসডি হয় নাই। এখন সব সিলেক্ট করতে হলে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সব সিলেক্ট হয়ে যাবে। শুরুতেই আমরা আমাদের এক্সেল শিটকে প্রফেশনালি সেট করে নেই। তার জন্য আমরা কি করব, এই যে এখানে এসে ক্লিক করব। তো আমার পুরো ওয়ার্কশিটটি এখন সিলেক্ট হলো। খেয়াল করুন, সিলেক্ট করার পর জাস্ট এখানে রাইট ক্লিক করে আমরা কলাম উইডথে ক্লিক করব। তো কলাম উইডথে এখানে সাপোজ আমি 15 দিয়ে দিলাম। তো এই যে দেখুন, এইটা কিন্তু সবগুলো কলাম, অর্থাৎ যতগুলো সিলেক্ট থাকে সবগুলো ওই পরিমাণ বড় হয়। একইভাবে রোতে এসে রাইট ক্লিক করে যে কোনো রোর উপরে আপনি রাইট ক্লিক করতে পারতেন, জাস্ট রো হাইটে আমরা ক্লিক করব। তো রো হাইট থেকে আমরা সাপোজ এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 20। এই যে দেখুন আমার এই সেলগুলো বড় হয়েছে। আমি আরও একটু বাড়িয়ে নেই, 25 দেই। খেয়াল করুন, আমি দিয়ে দিলাম 25। তাহলে আমার সেলগুলো কিন্তু বড় হয়েছে। আমার এখনও সিলেকশন কিন্তু রয়ে গেছে যে এখানে ক্লিক অবস্থায়। এই অবস্থায় আমরা যেই কাজটি করব, যে আমাদের হোম ট্যাবে ক্লিক করে জাস্ট অ্যালাইনমেন্ট থেকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট এবং এই যে নিচের সেন্টারে আমরা ক্লিক করব। দেখুন আমার লেখাগুলো সেন্টারে চলে আসছে। আমরা যদি লেখাগুলোকে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে চাই, জাস্ট এখানে গিয়ে আমরা যে কোনো ফন্টই সিলেক্ট করতে পারি। তো আমার পছন্দের এই মুহূর্তে হলো এরিয়াল ব্ল্যাক। এই যে দেখুন আমি এখানে যাই লিখব সেগুলো কি হয়ে যাবে, এখন যে কোনো কিছু লিখলে আমাদের ওই লেখাটা একদম মাঝখানে আসবে। খেয়াল করছেন? এই যে দেখুন আমি যেখানে লিখছি মাঝখানে আসতেছে। তো আমরা যদি কোনো একাধিক সেলের লেখা সিলেক্ট করে, আচ্ছা আমরা যে কোনো সেলে ক্লিক করে ড্র্যাগ করলে যে বরাবর ড্র্যাগ করব সেই বরাবর সবগুলো সেল সিলেক্ট হবে। খেয়াল করছেন? আমি এভাবে নিচের দিকে ড্র্যাগ করছি, নিচের দিকে সিলেক্ট হচ্ছে। আবার এই দিকে ক্লিক করে এইদিকে ড্র্যাগ করছি, এইদিকে সিলেক্ট হচ্ছে। খেয়াল করছেন? তো
তো আমি এখানে সিলেক্ট করলাম। এখন এই ডাটাকে যদি আমরা ডিলিট করতে চাই, ব্যাক স্পেস দিলে শুধু প্রথম ঘরের ডাটা ডিলিট হবে। তাই আমাদের যদি একা সবগুলো ডাটা ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট দিব। এই যে দেখুন আমি কি করলাম, ডিলিট করলাম। তো আমরা এইভাবে একাধিক সেলকে সিলেক্ট করতে পারি, আবার নিচের দিকে এভাবে ক্লিক করে একাধিক সেলকে সিলেক্ট করতে পারি, আবার এইভাবে কোনাকুনি ক্লিক করে আমরা যতগুলো চাই সবগুলো সেলকে সিলেক্ট করতে পারি। খেয়াল করুন আমি এইটাকে কী করলাম, ডিলিট করে দিলাম। এখন আমি এই সবগুলো সেলকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে আমি কী করব, জাস্ট এভাবে ড্র্যাগ করবো। এই যে দেখুন সিলেক্ট হয়েছে। অর্থাৎ কোনাকুনি ড্র্যাগ করলে আমাদের রো কলাম একসাথে সিলেক্ট হয়। এক্ষেত্রে আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে নেম বক্স আসে। এই যে দেখুন নেম বক্সে F6 আছে, অর্থাৎ আমার এই মুহূর্তে F6 হলো এই যে 1 যেই ঘরে আছে এইটা হলো আমার অ্যাক্টিভ সেল। এখন এই অ্যাক্টিভস আমরা এখন যা টাইপ করব সেই অ্যাক্টিভ সেলে আসবে। খেয়াল করুন আমি এখানে টাইপ করলাম 25। এক্ষেত্রে যদি আমরা এন্টার দেই নিচের ঘর সিলেক্ট হবে। আমরা টাইপ করলাম 26, আমরা এন্টার দিলে এই ঘরটি সিলেক্ট হবে। খেয়াল করুন আবার যদি এন্টার দেই এটা নিচে না এসে এই যে 4-এ কিন্তু চলে যাবে। এই যে দেখুন 35, 22, 56। এখন এন্টার দিলে সে আবার প্রথম ঘরে ফেরত যাবে। এখন এই পুরো যতগুলো লেখা আমার এখানে আছে সবগুলোকে সিলেক্ট করে আমরা একটি নাম দিতে চাচ্ছি। তো এর নাম দেওয়ার জন্য জাস্ট এখানে এসে আমরা টাইপ করব। আপনার ইচ্ছা মতো নাম আপনি দিতে পারেন। আপনি বলতে পারেন যে নাম্বার লিস্ট। এই যে দেখুন আমি এখানে নাম দিছি নাম্বার লিস্ট। আমি একটু ক্যামেল কেজ ইউজ করছি। এন্টার দিলে পরে আমার এই রেঞ্জটার নাম চলে আসবে। খেয়াল করুন আমরা যদি এখন ফাঁকা জায়গায় ক্লিক করি এই নাম এটা পাবো না। এখানে একটাকে ক্লিক করলে এই নেমটা আমরা পাবো না। খেয়াল করুন এটা ইন্ডিভিজুয়াল নাম দেখাচ্ছে, কিন্তু যদি পুরোটাই সিলেক্ট করি তাহলে আমরা যেই নামটা দিয়েছিলাম সেই নামটা আমার চলে আসবে। খেয়াল করছেন? এখন এই নামগুলোকে যদি আমরা ডিলিট করতে চাই, যেমন আমি এখানে একটা রেঞ্জের নাম দিয়ে দিছি, এই নামটা যদি ডিলিট করতে চাই এখানে ডাটা না থাকলেও কিন্তু আমার এই নামটা থাকবে। এই যে দেখুন নাম কিন্তু আছে। আমি Ctrl Z দিচ্ছি, ব্যাক করলো। ডিলিট করতে হলে আমাদের যেতে হবে, তাহলে আমাদের ফর্মুলাস ট্যাবে ক্লিক করে এই যে নেম ম্যানেজার থেকে জাস্ট এই যে নামটা আমার আসলো এইটাতে ক্লিক করে সিলেক্ট করে এখানে আমার যতগুলো নাম দেওয়া থাকবে সবগুলো এখানে আসবে। জাস্ট আমরা ডিলিটে ক্লিক করে ওকে দিলে এটা এই নামটি আর থাকবে না। এখন খেয়াল করুন আমি যদি এই রেঞ্জ সিলেক্ট করি তাহলে ওই নামটি আর নেই। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটু রেঞ্জকে নাম দিয়ে দিতে পারি, সেই সাথে সেই রেঞ্জকে আমরা সেই নামটিকে আমরা ডিলিটও করে দিতে পারি। ওকে, এই মুহূর্তে আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে যে এই যে আমরা যে কোনো সেলে ক্লিক করলে, খেয়াল করুন আমি এখানে টাইপ করলাম সফট অল, আমি আমার চ্যানেলের নাম টাইপ করছি। খেয়াল করুন আমরা যে কোনো সেলে ক্লিক করলে ওই সেলের ডাটা সিলেক্ট হয়ে যায়। খেয়াল করুন এক্ষেত্রে যেই সেলে আমরা ক্লিক করব সেই সেলে ডাটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা টাইপ করি তাহলে ওই ডাটাটি চলে যাবে। খেয়াল করছেন আমি এখানে টাইপ করলাম 1, ওই ডাটাটি চলে গেছে। এখানে টাইপ করলাম 4। আমরা যদি এই ডাটাটিকেই এডিট করতে চাই তাহলে ওই সেলের ভিতরে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এই যে দেখুন এখন কিন্তু আপনি টাইপ করলে ওইটা এডিট হবে। খেয়াল করছেন এখানে আমরা যদি 356 আছে, আমরা যদি ক্লিক করে টাইপ করি তাহলে 356 চলে যাবে। কিন্তু যদি আমি Ctrl Z দিলাম, ডাবল ক্লিক করি তাহলে এটাকে আমরা এডিট করতে পারবো। এই যে খেয়াল করুন এটাকে আমরা এডিট করতে পারবো বা অ্যাড করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে ডাবল ক্লিক করলে ডাটা সিলেক্ট হয়, আর এক ক্লিক করলে সেল সিলেক্ট হয়ে পুরো ডাটাটা সিলেক্ট হয়ে অন্য কিছু টাইপ করলে সেটা আউট হয়ে যায়। এখন আসুন এই যে সফটওয়্যার আমি এখানে টাইপ করছি। তো আমরা এটাকে কি বলছিলাম যে বর্ডার যুক্ত যেই সেলটা আসে এইটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। তো এক্ষেত্রে আমাদের কয়েকটি কাজ আছে, আমরা এই বর্ডার নিয়ে একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করুন আমরা যদি এই অ্যাক্টিভ সেলে ক্লিক করে যে কোনো অ্যাক্টিভ সেলের ভিতরে ক্লিক করে যে কোনো দিকে টানি তাহলে সেই দিকে কী হবে, সিলেক্ট হবে। খেয়াল করছেন এই দিকে সিলেক্ট হচ্ছে, এইদিকে বা যে কোনো দিকে টানলে সেটা কী হবে, সিলেক্ট হবে। এখন কথা হচ্ছে যে এটা তাহলে আমরা এখান থেকে এই যে এই তিনটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে এখানে মনে করেন আমি ক্লিক করে রাখছি, জাস্ট ভিতরে ক্লিক করে এইভাবে টানলেই সিলেক্ট হয়ে যাবে। কথা হচ্ছে যে এই বর্ডারের উপরে যদি আপনি মাউস নেন এই যে দেখুন এক্ষেত্রে কিন্তু আমার চতুর্মুখী অ্যারো আসবে। তো এইটাকে সাধারণত বলা হয় মুভেবল। কি বলা হয়, মুভেবল। তো এই অবস্থায় আমাদের কী করতে, এখন যদি আমরা এই অবস্থায় ক্লিক করে যে কোনো দিকে টান দেই তাহলে ওই সেলের লেখাগুলো
ওই জায়গায় কাট অ্যান্ড পেস্ট হবে, অর্থাৎ মুভ হয়ে যাবে। এই যে দেখুন এখানে আর নাই, খেয়াল করুন আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করছি। এই অবস্থায় এখন যদি আমরা এই যে কোনো বর্ডারের দাগের উপরে যে কোনো জায়গায় ক্লিক করার পরে বা মাউস নেওয়ার পরে যদি আমাদের চতুর্মুখী অ্যারো আসে, তখন ক্লিক করে আমরা যে কোনো জায়গায় টান দিয়ে সবগুলো ডাটাকে নিয়ে যেতে পারবো। খেয়াল করছেন আমি এই ডাটাগুলোকে নিয়ে এখানে নিয়ে আসলাম, এই যে দেখুন আমি এখানে নিয়ে আসছি। একইভাবে এই ডাটাকে যদি আমি ওখানে নিতে চাই তাহলে কী করতে হবে বলুন তো? আমি ভিতরে ক্লিক করে টানলে কিন্তু সিলেক্ট হতে থাকবে না, অর্থাৎ যখন মোটা প্লাস আসবে সেক্ষেত্রে আমরা বুঝবো এখন ক্লিক করে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে। কিন্তু আমরা বর্ডারে মাউস নেওয়ার পর যদি চতুর্মুখী আরও আসে, এখন যদি ক্লিক করে আমরা ড্র্যাগ করি তাহলে এটা কী হবে, আমাদের টেক্সট মুভ হবে। খেয়াল করুন আমরা এভাবে নিলাম, তো আমরা এখন যদি এই যে এখানে ক্লিক করে টান দিই তাহলে আমার সবগুলো ডাটা এদিকে মুভ হয়ে যাবে। এবার আসি, আমরা এখানে ক্লিক করার পর খেয়াল করুন যে কোনো জায়গায় ক্লিক করলে অ্যাক্টিভ সেলের একদম নিচের দিকে দেখুন একটি বর্গ আছে, একটি স্কোয়ার আছে। তো এখানে মাউসলে এই প্লাসটা আমার চিকন প্লাস হবে, এই যে খেয়াল করুন এখন কিন্তু ব্ল্যাক এবং চিকন হয়েছে, আগেরটা ছিল মোটা, এখন কি হয়েছে হোয়াইট, আর এখন কি হয়েছে ব্ল্যাক এবং চিকন। তো এই অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে যতদূর পর্যন্ত ড্র্যাগ করব ততদূর পর্যন্ত এই ডাটাটা রিপিট হতে থাকবে। এই যে দেখুন রিপিট হয়েছে। একইভাবে খেয়াল করুন আমরা এইভাবে সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে যদি ড্র্যাগ করি, এই যে দেখুন আমি এইটা ক্লিক করলাম, এখন যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কী হবে, এই যে ডাটা রিপিট হবে। খেয়াল করুন আমি যদি এই দিকে টান দেই তাহলে এই দিকে রিপিট হচ্ছে। খেয়াল করছেন? মজার বিষয় হচ্ছে যে আপনি এইভাবে ক্লিক করে যদি এই দিকে টান দেন, খেয়াল করুন আমি এই দিকে টান দিলাম তাহলে আমার সবগুলোতেই ডাটা চলে আসবে। তার মানে এই স্কোয়ার বর্গটাকে বলা হয় ফিল হ্যান্ডলার। ফিল হ্যান্ডলারের কাজ আমরা মোটামুটি বুঝে ফেলছি। খেয়াল করুন আমি এখানে ক্লিক করলাম, ফিল হ্যান্ডলারে ক্লিক করে আমরা টান দিচ্ছি, এক্ষেত্রে কী হচ্ছে এই যে দেখুন সবগুলো করে আমার 56 চলে আসছে। ফিল হ্যান্ডলারের মজার একটি ইউজ আমরা দেখি, খেয়াল করুন আমি এখানে 1 টাইপ করলাম, এখানে 2 টাইপ করলাম, এখন এখানে ক্লিক করে এই দুইটা যদি আমরা সিলেক্ট করে ফিল হ্যান্ডলারে ক্লিক করে আমরা ড্র্যাগ করি তাহলে 1 2 3 4 5 6 অটো আসবে। এই যে দেখুন 1 2 3 4 5 6 এইভাবে অটো চলে আসছে। আপনি যেই রেঞ্জে করবেন, যেমন আমি এখানে 2 টাইপ করছি, এখানে 4, তার মানে জোড় সংখ্যা টাইপ করছি, তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমার কিন্তু 2 গ্যাপ হয়ে আসবে, 2 4 6 8 দেখতেই পাচ্ছেন। আমরা যদি এভাবে টাইপ করি 1, এখানে টাইপ করলাম ধরে নিন 3, তাহলে কী হবে বলুন তো, আমার বেজোড় সংখ্যাগুলো আসবে। শুধু তাই নয়, আমি ধরে নিন যে আমি এখানে টাইপ করলাম 2 আর এখানে টাইপ করলাম 7, আমার কত গ্যাপ আছে, 2 থেকে 7 মিনস 5 গ্যাপ আছে। তো এক্ষেত্রে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 5 গ্যাপ হয়ে আমার আসবে। খেয়াল করছেন? আমি এখানে ধরে নিন যে 33 আর এখানে টাইপ করলাম হচ্ছে 35। আপনি যে কোনো রেঞ্জ থেকে এই কাজটি করতে পারেন। এই যে সিলেক্ট করলাম, জাস্ট ফিল হ্যান্ডেলের ধরে টান দিলাম, এই যে দেখুন 33 35 37 এভাবে আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফিল হ্যান্ডেলারের ইউজটা কিভাবে হয়ে থাকে। মজার জিনিস হচ্ছে যে আমরা এইভাবে ধরে নিন যে এতটুকু আমরা সিলেক্ট করছি, এই ক্ষেত্রেও যদি ফিল হ্যান্ডেলার ধরে আমরা টান দিই তাহলে এই সবগুলো ঘরে এটা আসতে থাকবে। এই যে দেখুন আসছে, সবগুলো ঘরেই আসছে। মজার জিনিস হচ্ছে যে আপনি যদি এটা এইদিকেও টানতে থাকেন তাহলে এই দিকেও এটা আসতে থাকবে। এই যে দেখুন আমি এইদিকে টানছি, আসছে, তো এখানে অন্যভাবে আসছে, তারপরও আমরা বুঝলাম যে এটা আসে। তো আশা করি বুঝতে পারছেন ফিল হ্যান্ডলারের ইউজ। তার মানে আমাদের এখানে অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে 3টি ইউজ আছে। একটি হচ্ছে যে ভিতরে ক্লিক করে ড্র্যাগ করলে সেটা কী হবে, সিলেক্ট হতে থাকবে। আরেকটি হলো যে আমরা যদি বর্ডারে ক্লিক করে ড্র্যাগ করি তখন কী হবে, ওই টেক্সটটি মুভ হবে বা ডাটা মুভ হবে। আর যদি ফিল হ্যান্ডলারে ক্লিক করে ড্র্যাগ করি, এই যে লেখার উপরে দিয়ে ড্র্যাগ করছি, তাহলে সবগুলো রিপ্লেস হয়ে সফটল চলে আসবে। খেয়াল করছেন? আমি যদি এভাবে, খেয়াল করুন আমি এইভাবে এই দিকে যদি টানতে থাকি তাহলে কী হবে, যে 35 রিপ্লেস হয়ে এখানে সফটল, অর্থাৎ সবগুলো জায়গাতেই সফটল আসবে। আশা করি ফিল হ্যান্ডেলার এবং সেই সাথে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট করা এবং ডাটা মুভ করা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, যে কোনো অ্যাক্টিভ সেলে ক্লিক করে কন্ট্রোল সি দিলে এই ডাটাটি অন্য জায়গায়, আমরা এখন যদি কন্ট্রোল ভি দিই তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন, আচ্ছা পেস্ট হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমার এই যে
এই বর্ডারটি রয়ে গেছে, যেটা অনেক সময় আপনাকে চোখে বিরক্ত লাগাতে পারে। তাহলে আমরা কি করতে পারি, যে তোমার কাজ শেষ, এখন যে কোনো ফাঁকা সেলে ডাবল ক্লিক করলে সে চলে যাবে। খেয়াল করছেন, এই যে আমি যদি কন্ট্রোল সি দেই তাহলে সবই আমার কী হবে, কপি হবে। এখানে এসে যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে নিচের দিকে একের পর এক কপি হতে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে আমার এই বর্ডারটি চলে যাবে। খেয়াল করুন, আমি এই সবটুকু কপি করতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে সিলেকশনের আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে কোনো সেলে ক্লিক করে আমরা যদি শিফট ধরে এন্টার প্রেস করতে, শিফট ধরে নিচে অ্যারো প্রেস করতে থাকি, এই যে দেখুন একের পর এক আমাদের সিলেকশনটা হচ্ছে। এই যে দেখুন, এখন কন্ট্রোল সি দিলে কপি হবে, আর কন্ট্রোল এক্স দিলে এটা কী হবে, জাস্ট এখান থেকে কাট হবে। যেমন আমি এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে ওই রেঞ্জ যে পর্যন্ত আমি সিলেক্ট করছি সেই পর্যন্ত অটো সে পেস্ট হতে থাকবে। আচ্ছা, তো সিলেকশনের আরও একটি বিষয় আমরা দেখি। আমরা যদি কন্ট্রোল শিফট ধরে যে কোনো শুরুটায় বা যে কোনো জায়গায় আমরা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে নিচের অ্যারো প্রেস করি, তাহলে এই ডাটা, এই যে লাস্ট ডাটা পর্যন্ত আমার অটো সিলেক্ট হবে। এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে। একইভাবে এখানে আমি ক্লিক করলাম কন্ট্রোল শিফট নিচের অ্যারো, বা এখানে আমি ক্লিক করলাম কন্ট্রোল শিফট উপরের অ্যারো, এই যে দেখুন সবগুলো ডাটা আমার সিলেক্ট হয়ে গেছে। একইভাবে যদি আমরা এইভাবে ধরে নিন যে এইটা সিলেক্ট করলাম, এই চারটা আমি সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো। খেয়াল করছেন? আবার আমি যদি কন্ট্রোল শিফট নিচের অ্যারো প্রেস করি, তাহলে দেখুন লাস্ট ডাটা পর্যন্ত আমার সিলেক্ট হবে। এখন কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করলে আমার এই ডাটা পর্যন্ত কিন্তু চলে আসবে। এই যে দেখুন আমার একদম লাস্টে চলে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আমরা কন্ট্রোল শিফট দিয়ে একদম নিচের ডাটা পর্যন্ত, লাস্ট ডাটা পর্যন্ত সিলেক্ট করতে পারি। সেটা কি নিচের অ্যারো বা উপরের অ্যারো। আবার যদি কন্ট্রোল শিফট দিয়ে উপরের অ্যারো প্রেস করি তাহলে একদম ফার্স্ট ডাটাতে চলে আসবে। ওকে, এখন আমরা আরও একটি বিষয় দেখব। খেয়াল করুন, আমি এখান থেকে কি করি, এই ডাটাগুলো একটু ডিলিট করে দেই। এই যে আমি জাস্ট ডিলেটে ক্লিক করছি, আর কিছুই না, ডিলিট প্রেস করছি। এই যে দেখুন এই ডাটাগুলো আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা যেই জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দেখুন আমাদের প্রত্যেকটা সেলের চতুর্দিকে একটি গ্রে কালারের বর্ডার আছে। এইটা মূলত আসল বর্ডার না, এটা হচ্ছে জাস্ট বোঝার স্বার্থে একটি দেওয়া, কালার দেওয়া। তো বর্ডার যদি আমরা খেয়াল করুন, আমি এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে গিয়ে আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে এই যে একদম নিচে গিয়ে এই যে এইটাতে গিয়ে বর্ডার্স, এই যে দেখুন অল বর্ডার্স, তাহলে আমার চতুর্দিকে একটা বর্ডার আসবে। খেয়াল করছেন? এই বর্ডার আর এই বর্ডারের কিন্তু রাত দিন তফাৎ, বা দেখতেই পাচ্ছেন যে বর্ডারের অনেক পার্থক্য আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। তো এই জায়গায় আমরা আরও কিছু বিষয় দেখে ফেলি। আমি যদি পুরোটা সিলেক্ট করে জাস্ট এই যে বাকেটে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা নিয়ে নিতে পারি। এই যে আমি এই কালারটি নিয়ে নিলাম, দেখুন এক্ষেত্রে কিন্তু আমার বর্ডার চোখে পড়ছে না। যাই হোক, তাহলে আমরা যদি বর্ডার ফেরত আনতে চাই, একটু আগে আমরা দেখলাম যে এটা বর্ডার না, এটা হচ্ছে জাস্ট বোঝার স্বার্থে একটি দাগ দেওয়া। তো বর্ডার ফেরত আনতে হলে আমাদের কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে গিয়ে এই যে আমরা অল বর্ডারসে ক্লিক করবো। এই যে দেখুন বর্ডার আমার চলে আসছে। এখন যদি লেখার কালার আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে এর নিচে যে কোনোটাতে ক্লিক করে আমরা আমাদের কালার ইচ্ছামতো নিতে পারবো। ধরে নিন আমি এইটা নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে কী করবো, আমরা জাস্ট সিলেক্ট করব, এই যে বাকেটে গিয়ে এখান থেকে আমাদের যেই কালারটি পছন্দ সেই কালারটি আমরা বা প্রয়োজন সেই কালারটি আমরা নিয়ে নিব। এই যে দেখুন আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, খেয়াল করুন এখানে আমি লিখতে চাচ্ছি যে সফটল ইউটিউব চ্যানেল। এখন আমার এই লেখাটি কি হয়ে গেছে দেখুন, আমি মূলত এই সেলে লিখি নাই, লিখছি এখানে। আমি চাচ্ছি আমার এই লেখাটি এই যে লাস্ট পর্যন্ত চলে আসুক। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে একাধিক সেলকে সিলেক্ট করে এই যে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে ওই সেলটি কী হয়ে যায়, মার্জ হয়ে যায়। এই যে খেয়াল করুন, আমরা যতটুকু সিলেক্ট করব যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে এটা পুরোটাই মার্জ হয়ে গেছে। দেখুন এক সেলে পরিণত হয়েছে। এই যে দেখুন আমি সিলেক্ট করছি মার্জ অ্যান্ড সেন্টার, এক্সেলে পরিণত হয়েছে। ঠিক একইভাবে এইটাকে, যেহেতু আমার এখান থেকে ডাটা, এইটাকে এই পর্যন্ত সিলেক্ট করে আমরা যদি মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করি তাহলে দেখবেন আমাদের মার্জ হয়ে গেছে। ওকে, আমরা এখন এই কালার দিতে চাইলে জাস্ট এখান থেকে কী করব, যে কোনো একটি কালার নিব। যেমন এই কালারটা আমি নিলাম, এই যে খেয়াল করুন। কিন্তু এক্ষেত্রে দেখুন আমার কিন্তু বর্ডার দেখাচ্ছে না। তাহলে এটাতে ক্লিক করে জাস্ট এখানে গিয়ে আমি আবার এই যে অল বর্ডারসে ক্লিক করব। এই যে দেখুন বর্ডার চলে আসছে। এক্ষেত্রে আমরা যদি আবার এই যে মার্জকৃত সেলে ক্লিক করে
আবার এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে টগল ভাইস ভার্সা, যা আছে তার বিপরীত ঘটবে। খেয়াল করুন, এখন মার্জ আছে, সুতরাং আবার ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে। এই যে দেখুন মার্জ আছে, আবার ক্লিক করলে আনমার্জ হবে। এই যে আনমার্জ হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মার্জ করব, কীভাবে আনমার্জ করব এবং কীভাবে কালার করব। যেমন আমি কালারটি অন্য কালার দিতে চাচ্ছি, ধরে নিন যে আমি এই কালারটি দিলাম। ওই যে আপনি যদি লেখার কালার চেঞ্জ করতে চান, এটা আমরা আগেই দেখেছি। যেমন আমি এখানে রেড কালার দিলাম, চোখে পড়ার জন্য জাস্ট রেড কালার ইউজ করছি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আচ্ছা, আরও একটি এখানে বোঝার বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমি এখানে টাইপ করলাম 400, তো সেক্ষেত্রে আমার কিন্তু 400-এ আসছে। তো এক্ষেত্রে আপনার 400 না এসে অন্যরকম আসতে পারে। তার কারণটা হচ্ছে যে এই যে দেখুন নাম্বার, এখান থেকে এই যে জেনারেল থেকে যদি কোনো এক কারণে, যেমন খেয়াল করুন আমি এখন শর্ট ডেটে ক্লিক করছি, এটা কি হয়েছে, ডেট হয়ে গেছে। তো একইভাবে এখান থেকে মনে করুন আমি কারেন্সিতে ক্লিক করছি, এটা কি হয়েছে, মুদ্রায় পরিণত হয়েছে, সরাসরি নাম্বার নেই। আমি এখান থেকে টাইমে ক্লিক করছি, এখন কিন্তু টাইম চলে আসছে। তার মানে এই জায়গা থেকে আমাদের প্রয়োজনীয় ফরম্যাটটি আমরা নিতে পারি। এই যে দেখুন পার্সেন্টেজ চলে আসছে, এই যে দেখুন লং ডেট, এটা লং ডেট আসছে। তারপরে এখান থেকে আমি ধরে নিন যে নাম্বার দিলাম, তাহলে নাম্বারে চলে আসছে। ওকে, তো জেনারেল দিলে প্রথম যেটা ছিল এবিসি বা সংখ্যা যাই দেন না কেন সে অবস্থায় আসবে। তাহলে আমরা জেনারেল বুঝলাম, নাম্বার বুঝলাম। এখন নাম্বার দেওয়ার পর খেয়াল করুন আমার এখানে এই দশমিক যুক্ত সংখ্যা আসছে। তো আপনি যদি দশমিক যুক্ত সংখ্যা না রাখতে চান, জাস্ট এই যে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দশমিক যুক্ত সংখ্যা বাড়বে, আর এইদিকে ক্লিক করলে কমতে থাকবে। খেয়াল করছেন, আমি এখানে ক্লিক করলে কী হবে, বাড়তে থাকবে, আবার এইটাতে ক্লিক করলে কমতে থাকবে। এখন এখানে ধরে নিন যে আমি একটু বেশি করে টাইপ করলাম, ব্যাস। এখন আমরা যদি চাই এই যে কমাতে ক্লিক করলে কী হবে, দেখুন আমার যে এইভাবে আসবে, যেটা সাধারণত আমরা অনেক সময় দিয়ে থাকি। খেয়াল করছেন, অর্থাৎ অ্যাকাউন্টিং অপশনে আসবে। এই যে এখান থেকে অ্যাকাউন্টিং যে অপশনটা ছিল, যদিও সরাসরি অ্যাকাউন্টিং ক্লিক করলে ডলার চলে আসে, তো আমরা এখান থেকে কি করলাম, ধরে নিন যে জেনারেলে নিলাম, জাস্ট কমাতে ক্লিক করলে যে কমাকারে আসবে। আবার ডলারে ক্লিক করলে বুঝতেই পারতেছেন এটা অ্যাকাউন্টিং অবস্থায় আসবে। আমরা না চাইলে কোথায় যাব, জাস্ট জেনারেলে। তার মানে এখান থেকে আমাদের লেখা যদি আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় না থাকে, এই জায়গা থেকে আমরা বিভিন্ন চেঞ্জ করে নিতে পারবো আমাদের মতো করে। ওকে, এই মুহূর্তে আমরা আরও একটি বিষয় দেখব। খেয়াল করুন, আমি নিচের দিকে টাইপ করলাম, এখানে আমি ধরে নিন যে এই জায়গায় টাইপ করলাম সফটওয়্যার ইউটিউব চ্যানেল। এক্ষেত্রে খেয়াল করুন আমার লেখাটি কী হয়েছে, এই দিকে চলে আসছে। ধরে নিন আমি এখানে টাইপ করলাম এক্সেল শিট, আর এখানে টাইপ করলাম এক্সেল টিউটোরিয়াল। ওকে, একটু খেয়াল করেন এই লেখাটা কিন্তু পুরোপুরি আমার আসেনি, এইটা যদিও পুরোপুরি আসছে, আর এইটা তো কোনোভাবেই পুরোপুরি আসেনি। তো আমরা এখন যে কোনো সেলে ক্লিক করলে ওই সেলের ভিতরে যা যা আছে তার সব কিছুই ফর্মুলা বারে দেখতে পাবো। একইভাবে এখানে ক্লিক করলে খেয়াল করুন এই সেলে যা আছে তার সবই এখানে দেখতে পাবো। এখানে ক্লিক করলে কী হবে, এই সেলে যা আছে তার সবই দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে আমরা তো এরকম চাচ্ছি না, ক্লিক করে দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি যেন ফুল লেখাটা চলে আসে। তো তার জন্য আমরা যেই কাজটি করব, আমরা যদি যে কোনো একটার জন্য চাই, জাস্ট এই দাগের উপর ডাবল ক্লিক করলে ওই সেলটা তার লেখা পরিমাণ বড় হবে। যে খেয়াল করুন চলে আসছে, খেয়াল করছেন, আমি কন্ট্রোল জেড দিলাম, ধরে নিন যে এইটা কিন্তু তার লেখা পরিমাণ নেই, আবার ডাবল ক্লিক করলে কিন্তু চলে আসবে। খেয়াল করছেন, এখন যদি আমরা একাধিক বা সবগুলোর ক্ষেত্রে চাই, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করব। জাস্ট যে কোনো সেলের সিলেক্টকৃত যে কোনো সেলের কলামের দাগের উপরে ডাবল ক্লিক করলেই তখন কী হবে, এই লেখাগুলো লেখা পরিমাণ সেলগুলো লেখা পরিমাণ বড় হবে। এই যে খেয়াল করুন, দেখেন সবগুলো সেলই কী হয়েছে, তার লেখা পরিমাণ বড় হয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি যদি কন্ট্রোল জেড দিই, খেয়াল করুন আমার এক্সেল শিট ঠিক আছে কোনো মতো, কিন্তু এটা কিন্তু ঠিক নাই, এটাও কিন্তু লেগে আছে। তাহলে আমরা কী করলাম, পুরোটাই সিলেক্ট করলাম, জাস্ট এই যে কলামের দাগের উপরে ডাবল ক্লিক, এই যে দেখুন চলে আসছে। আরও একটি মজার জিনিস আমরা দেখি, আমরা যদি এইভাবে একাধিক সেল সিলেক্ট করে জাস্ট এই দাগের উপর এইভাবে ক্লিক করি, তাহলে সবগুলো সেল সম পরিমাণ দৈর্ঘ্য হবে। খেয়াল করুন আমি যে ক্লিক করে এদিকে টান দিছি, সবগুলোই সম পরিমাণ দৈর্ঘ্য হয়েছে। খেয়াল করছেন, এই যে দেখুন, অর্থাৎ সিলেক্টকৃত সবগুলোই কী হবে, সমান দৈর্ঘ্য হবে, ওয়েটটা সমান হবে। এই যে খেয়াল করুন, এখানে আমরা তো একটু আগেই বলেছিলাম যে শিট আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি জাস্ট ক্লিক করে। তো এগুলোকে আমরা রিনেমও করতে পারি, যে রিনেম, সাপোজ আমি নাম দিলাম ডাটা, এই যে দেখুন এটা এই নামেই থাক। তার মানে
আমার ডাটায় আছে ডাটা, এইটাতে ওই পরিমাণে আমার তথ্য আছে। এখন আমরা যাই করে না কেন কন্ট্রোল S প্রেস করলে আমার সবগুলো কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে আমার 3টা শিট আছে, এখন যদি শিটগুলোকে আপনি কালার করতে চান জাস্ট রাইট ক্লিক করে এই যে দেখুন কালার, ট্যাব কালার। এক্ষেত্রে আমি যেমন এটা রেড দিলাম, এটাতে রাইট ক্লিক করে আমরা দিতে পারি ট্যাব কালার, মনে করেন এই ধরনের কালার দিলাম, এটাতে রাইট ক্লিক করে ট্যাব কালার আমি দিলাম ব্লু কালার, তো গ্রিন কালার। তো এইভাবে যতগুলো শিটই আপনার সামনে থাকুক সবগুলো শিটকে আপনি কী করতে পারবেন, এই যে নামের সাথে সাথে তার কালারটাও দিয়ে দিতে পারবেন। তো এক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে কোন শিটে আপনি কী রাখছেন, ঠিক আছে। যেমন এই শিটে আমি মনে করেন ইচ্ছা মতো একটা টাইপ করলাম, এই শিটে টাইপ করলাম এরকম, এই শিটে কিন্তু আমার ডাটা আছে, তার মানে এক এক শিটে এক এক ধরনের আপনার ডাটা থাকতেই পারে। তো আপনি চাইলে এইভাবে শিটগুলো তৈরি করে তাকে রিনেম করে সেই সাথে শিটগুলোতে আপনি কী দিতে পারেন, কালার দিয়ে দিতে পারেন, ট্যাবগুলোর কালার দিয়ে দিতে পারেন। এই যে দেখুন আমি এখানে এই কালার দিয়ে দিলাম, শিটে এইটা আসছে আমার। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি বেসিক লেভেলের ব্যবহার। তো সামনে আমরা আরও দেখব এবং ফর্মুলা দেখব, কন্ডিশনাল ফরম্যাটিং, এই ধরনের অনেকগুলো কাজে আমরা শিখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।